আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া, বললেন মির্জা ফখরুল। এবং কিশোরগঞ্জের হাওড়ে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, 200 কিলোমিটার বাঁধ নির্মাণে অনিশ্চয়তা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হয়রানিমূলক প্রশ্ন করা ও ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। কিছুক্ষণের মধ্যে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পিবিআই ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাকসুদকে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেয়। এছাড়া নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এখনও উত্তপ্ত সোনাগাজী। সকালে সোনাগাজী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী সহ স্থানীয় কয়েক হাজার মানুষ। এ সময় অবিলম্বে নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অপরাধীকে চিহ্নিত করে সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে চাই। আমরা সবার আসামির ফাঁসি চাই। ক্ষমতার দাবো তথ্যর দাবরে কেউ যেন বাঁচতে না পারে, আমি এখানে দাঁড়িয়ে সবার ফাঁসি কামনা করছি। সকল খুনিদের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। দলের কোনো পরিচয় থাকবে না। সে একজন খুনি, সন্ত্রাসী হিসাবে তার পরিচয়, সে যেই হোক। প্যারোলে মুক্তির বিষয়ে বেগম খালেদা জিয়া ও তার পরিবার সিদ্ধান্ত নেবে, এখানে দলের কোনো করণীয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। জাতীয়তাবাদী ওলামা দলের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নববর্ষের দিন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে দলীয় প্রধানের সাথে তেমন কোনো আলোচনা হয়নি। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়। মির্জা ফখরুল আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদারে দলকে সংগঠিত করার বার্তা দিয়েছেন খালেদা জিয়া। জনগণের মধ্যে আপনার একটা আলোড়ন সৃষ্টি করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আপনার এই সোচ্চার হতে হবে, সেটাকেই আমরা আন্দোলন মনে করি। তার জন্য আমরা কাজ করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। বাংলাদেশ কোন পথে? নৈরাজ্যের পথে। বাংলাদেশ কোন পথে? আজকে দেশে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই। নৃশংস ঘটনা ঘটে গেল নুসরাত জাহান তার অপমৃত্যুর মাধ্যমে। কারা এটা করেছে? আওয়ামী লীগ। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে কথা বলা হচ্ছে যে ইসলাম এই শিক্ষাই এটা ত্রুটিপূর্ণ, বাতিল করে দেওয়া হোক, বা মাদ্রাসা শিক্ষার উপরে কটাক্ষ করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সফর শেষে দেশে ফিরে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল 9:30টার দিকে ড্রোকিয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম এনামুর রহমান সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। সফরে দুদেশের মধ্যে স্বাস্থ্য, কৃষি, শিপিং, পর্যটন ও জনপ্রশাসন নিয়ে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দুই দেশের বাজারে বিভিন্ন পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
কিশোরগঞ্জের হাওরে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই কারণে বন্যায় ফসলহানি ঠেকাতে 200 কিলোমিটার বাঁধ নির্মাণ নিয়ে অনিশ্চয়তা চলছে। পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমি দিতে রাজি নন কৃষকরা। ফলে মাঝপথে থমকে আছে বাঁধের কাজ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন রাজীব সাহা। বন্যার কবল থেকে ফসলহানি ঠেকাতে হাওর অঞ্চলের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ জেলার ৮ উপজেলার ৯টি হাওর জুড়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয় পানি উন্নয়ন বোর্ড। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় পানি সম্পদ মন্ত্রণালয় এ প্রকল্পে 200 কিলোমিটার বাঁধের জন্য 430 কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য দেয়া হয় 109 কোটি টাকা। 2017 সালে বাঁধের কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের টাকা পাননি ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষকরা বলছে টাকা হাতে না পেয়ে জমি দেবে না তারা। বাঁধ না দেওয়া পর্যন্ত হাওরে পানি উঠে দেবো, হাওর তো বাঁচবে না, জনগণও বাঁচবে না। 2 বছর আগে যারা জমি দিয়েছে তারা টাকাই পায় নাই। এজন্য এখন যারা কৃষক আছে বা জমির মালিক আছে তারাও জমি দিতেছে না, কারণ তারা টাকা পায় কি না পায়। বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় মিঠামইনে 33 কিলোমিটার বাঁধের পুরোটাই নির্মাণ হচ্ছে কৃষকদের জমির উপর দিয়ে। বাঁধটা যেভাবে দিতেছে 5 ফুট উচ্চতা, এখানে পানি হয় কমপক্ষে 7 থেকে 8 ফুট। তো বাঁধ এমনিতেই দিলেও পানি আমাদের এরিয়ার ভিতরে যাবে। বাঁধটা যদি টাইম মতো হয়ে যায়, তাহলে আমরা আগামী বন্যা থেকে বাঁচতে পারবো। জমি অধিগ্রহণে জেলা প্রশাসনের কর্মকর্তা সেতাফুল ইসলাম জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা না দিয়ে বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের 17 জানুয়ারি দুদকের হাতে গ্রেপ্তার হন তিনি। এ কারণে প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জমি অধিগ্রহণটা দ্রুত সম্পন্ন হলে এই 200 কিলোমিটার বাঁধ দ্রুত শেষ হয়ে যাবে। অর্থ বিতরণের জন্য সমন্বয়ের অনুমোদন পেলেই আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনুকূলে ভূমি অধিগ্রহণের টাকা যথাশীঘ্র বিতরণ করতে পারবো। তবে দ্রুত সময়ের মধ্যে জটিলতা কাটিয়ে অধিগ্রহণের অর্থ ভূমি মালিকদের দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রকল্প ও সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্রের শেষ দিন ও পয়লা বৈশাখে হালখাতা উৎসব উদযাপন করেন অনেক ব্যবসায়ী। তবে লোকনাথ পঞ্জিকা মতে আজ পয়লা বৈশাখ হওয়ায় এই দিনে পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালখাতা করছেন ব্যবসায়ীরা। তবে নতুন হিসেব খোলার পুরনো সেই রেওয়াজ আগের মতো নেই। হালখাতা উদযাপনের পরিসরও কিছুটা কমেছে। দর্শক, এই মুহূর্তে পুরান ঢাকার তাঁতি বাজারে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, হালখাতায় দেনা পাওনা কেমন আদায় হচ্ছে? আপনি জানেন যে আজ সকাল থেকে যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন তারা গণেশ পূজার মধ্যে দিয়ে গণেশ পূজা করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গণেশ পূজার কিছু সরঞ্জামাদি আছে, যেখানে গণেশ পূজার মধ্যে দিয়ে তারা তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছে। হালখাতার যে আনুষ্ঠানিকতা সেটা করেছে এবং তারা পুরনো বছরের যত হিসেব নিকেশ সেই হিসেব নিকেশগুলো চুকিয়ে তারা নতুন করে কিন্তু হালখাতার খাতা খুলেছে এবং তারা তাদের যে যারা গ্রাহক যারা আসছেন, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের সঙ্গে এসে তাদেরকে দাওয়াত দেওয়ার মধ্যে দিয়ে তারা আসেন। তবে এই ধরনটা কিছুটা বদলেছে। এখন মানুষকে তারা আগে যেমন নিমন্ত্রণ পত্র দিতেন, সেই নিমন্ত্রণ পত্র এখন কিছুটা বদলে গেছে। এখন মানুষ কিছুটা ধরন বদলিয়ে অন্যভাবে, যেমন SMS এর মাধ্যমে কিংবা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমেও কাস্টমারদেরকে অনেককে নাকি ইনভাইট করেছেন, এরকম কথাও আমরা শুনেছি। এবং আমরা আগের তুলনায় এই হালখাতা উৎসবে যে উদযাপন, সেই উদযাপনের কিছুটা মানে উদযাপনের কিছুটা আগ্রহ মানুষের মধ্যে কিছুটা কম দেখেছি। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, জানি আজকে থেকে পূজার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান, এই হালখাতা উৎসব শুরু করেছেন। একটু বলবেন আপনাদের উৎসবটা এখন আগের মতো আছে কিনা? উৎসবটা আমাদের আগের মতো নাই, কিন্তু পয়লা বৈশাখটা আগের মতো আরো থেকে উজ্জীবিত হয়েছে বেশি। পয়লা বৈশাখটা ভালো, কিন্তু এটা তো প্রকৃত অরিজিনাল হলো হালখাতা।
ওই হালখাতাতে যেমন আমরা পরস্পরে যে বাকিটাকে বিক্রি করে গেলা আমরা আবার নগদ নেই, আবার আজকে আমাদের নতুন করে তারা মাল নেয়, নেওয়ার পরে টাকা পয়সা দেয়, এটা নতুন করে একটা সম্পর্ক করা। এর মাঝখান দিয়ে আপনার ওই আলিঙ্গন হয়, ভালোবাসা হয়, আন্তরিকতা হয়। এটাই সেটা একটু কমে গেছে। আপনি শুনছিলেন একজন বিক্রেতা যিনি এখানে প্রতি বছর দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে তাদের পারিবারিকভাবে তারা এই কাজটা করতেন, তারাও পূজা করেছেন, তারাও এখানে আনুষ্ঠানিকতা করেছেন। আপনি দেখতেই পাচ্ছেন উপরে পুরো ঘর সাজানো হয়েছে, যে স্বর্ণ অলঙ্কারের যে ঘর সেটিও সাজানো হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে উৎসব আছে, উদযাপন আছে, কিন্তু সে রেওয়াজটা আর আগের মতো সে রেওয়াজের আগ্রহ মানুষের মধ্যে নেই, একটু কমে গেছে। তারপরেও তারা যতটুকু যারা আসছেন তারা তাদের সঙ্গে হিসাব নিকেশ চুকিয়ে নতুন করে নতুন বছরের যাত্রা শুরু করছেন এবং তারা জানাচ্ছেন সবাইকে শুভকামনা। পৃথা। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার তাঁতিবাজার থেকে হালখাতা উৎসবের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। এবারে জানাবো শেয়ার বাজার সংবাদ। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর বর্তমান অবস্থার খোঁজ নেয়ার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির পরিচালক মোহাম্মদ মনসুর রহমানকে আহ্বায়ক এবং উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামকে সদস্য সচিব ও শেখ মোহাম্মদ লুৎফুল কবিরকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। গত 1 বছর বা এর বেশি সময় ধরে জেড ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পানিগুলোর বিষয়ে খোঁজ খবর নেবে এই কমিটি। একই সঙ্গে 2002 সালে জারিকৃত নোটিফিকেশনের উপর আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএসএসএ। ওয়াটার কেমিক্যালস লিমিটেড নতুন 2টি প্ল্যান্ট স্থাপনের জন্য চীনের 2 কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটির কারখানায় ল্যাবসা ও SLES উৎপাদন প্ল্যান্ট স্থাপনে চীনের উইজিয়ান সায়েন্স টেকনোলজি এবং পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপাদন প্ল্যান্ট স্থাপনে CY ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। প্ল্যান্ট দুটির বাণিজ্যিক কার্যক্রম আরম্ভ হলে শেয়ার হোল্ডাররা উপকৃত এবং অধিক মুনাফা পাবেন বলে আশা করা হচ্ছে। প্রগতি ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রগতি ইন্স্যুরেন্স 13% নগদ ও 7% বোনাস সহ মোট 20% লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে 3 টাকা 2 পয়সা এবং সম্পদ মূল্য দাঁড়িয়েছে 53 টাকা 5 পয়সা। আগামী 27 জুলাই এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 16 মে। এদিকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স 5% নগদ এবং 6% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 35 পয়সা এবং সম্পদ মূল্য হয়েছে 17 টাকা 1 পয়সা। আগামী 29 জুন সকাল 10টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 16 মে। চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় 4.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এটিএন বাংলাকে জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। সকাল 7:39 মিয়ানমার থেকে 24 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে কেঁপে ওঠে কক্সবাজার, বান্দরবান সহ মিয়ানমার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা। এতে কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজস্ব আয় বাড়ানো ছাড়া জাতীয় প্রবৃদ্ধি টেকসই হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বর্তমানে 40 লাখ ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন রয়েছে, যাদের অনেকেই নির্ধারিত কর পরিশোধ করেন না। রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটিতে ভ্যাট ও ট্যাক্স নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আয়ের প্রকৃত অর্থ কর বিবরণীতে উল্লেখ না করায় সরকার কাঙ্ক্ষিত রাজস্ব হারাচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনে আধুনিক ব্যবস্থা, ইলেকট্রনিক্স লেনদেন যন্ত্র বা ইসিআর ব্যবহার করতে হবে। যদি রেভিনিউ না বাড়ে তাহলে কিন্তু জিডিপি গ্রোথ উইল নট বি সাস্টেইনড। সেজন্য এফর্ট দিতে হবে। এখনো আমাদের দেশে কিন্তু মানে টেন্ডেন্সি ইজ নট টু পে দি হোল অ্যামাউন্ট অফ ট্যাক্স। গভর্নমেন্টের যে খরচ
সেই খরচটা তো রেভিনিউ না হলে হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ। মোদির রাজত্বে বেশ বিপদে আছে মন্তব্য করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দেশকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তার দল। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট করতে ইচ্ছুক দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার এমন বক্তব্যের একদিন পরই এই ঘোষণা দিলেন ভারতের আম আদমি পার্টি আপ প্রধান কেজরিওয়াল। মোদিকে হঠাতে দিল্লিতে 7 ও হরিয়ানায় 10টি সহ মোট 18 আসনে রাহুল গান্ধীর দলের সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছে আম আদমি পার্টি। তবে শুধু দিল্লিতে জোট গঠন নিয়ে কংগ্রেসের আপত্তি থাকায় বিষয়টি এখনও ঝুলে রয়েছে। উৎসাহ উদ্দীপনা আর নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে উদযাপিত হলো পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করতে নগরীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাদ্যযন্ত্র ও মুখোশ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পার্ক সার্কাস, সোহরাওয়ার্দী এভিনিউ সহ বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি। এছাড়াও উপহাই কমিশন প্রাঙ্গণে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে ছিল নাগরদোলা, বায়োস্কোপ, পালকি সহ বিভিন্ন লোকজ ঐতিহ্য। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 18 এপ্রিল থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের ট্যুর অপারেটরদের প্রধান পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF। সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি এম.এ. হামিদ। তারা জানান, পর্যটন শিল্পের উন্নয়নে দেশি বিদেশি ট্যুর অপারেটররা এ মেলায় অংশ নিচ্ছেন। টপ আয়োজিত এবারের মেলায় 15টি প্যাভিলিয়ন, 160টি স্টল সহ সর্বমোট 220টি স্টল থাকবে। মেলায় দেশি বিদেশি পর্যটকদের জন্য নানা ধরনের ভ্রমণ প্যাকেজ ও বিমানের টিকিটে ছাড় সহ এবারের মেলায় নানা ধরনের সুবিধাও থাকবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এই সময় ট্যুরিজম বোর্ডের সিইও ভুবন চন্দ্র বিশ্বাস সহ পর্যটন সংশ্লিষ্টরা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নানা ধরনের পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। পার্টেক্স খেলার খবর। মধুর সমাপ্তি হতে যাচ্ছে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের 1 বছরের নিষেধাজ্ঞার। আসন্ন বিশ্বকাপ দিয়ে আবার মাঠে নামতে যাচ্ছেন এই দুই অজিম। সকালে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড CF। তবে তাদের দলে টানতে গিয়ে গেল 1 বছরের ধারাবাহিক পারফর্মার পিটার হ্যান্ডসকমকে বাদ দিতে হয়েছে। দলে জায়গা পাননি জশ হ্যাজেলউডও। স্মিথ ফিরলেও অধিনায়ক থাকছেন অ্যারন ফিঞ্চি। সব মিলে ওজি স্কোয়াডটি এমন: অ্যারন ফিঞ্চ অধিনায়ক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ওসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনি, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জিএ রিচার্ডসন, নাথান কাল্টার-নাইল, জেসন বারফ্রেন্ড, অ্যাডাম জাম্পা ও নাথান লিওন। আলাদা ম্যাচে জয়ী হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে রাখল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। 3 মিনিটের 2 গোলে চেলসিকে 2-0 ব্যবধানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে বলের দখল আর আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি অলরেডরা। 51 মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় ইয়র্গেন ক্লপের দল। 2 মিনিট পরই চোখ ধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। অন্য ম্যাচে রহিম স্টার্লিংয়ের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে 3-1 ব্যবধানে হারিয়ে কিছু সময়ের জন্য টেবিলের শীর্ষে উঠে যায় ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের মাঠে বিরতির আগে পরে 2 গোল করেন স্টার্লিং, আর শেষ মিনিটে বাকি গোলটি আসে গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে। 34 ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট 85 আর 1 ম্যাচ কম খেলে সিটির সংগ্রহ 83। লিলের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হয়েও ফ্রেঞ্চ লিগ 1-এ ধরাছোঁয়ার বাইরে প্যারিস সেন্ট জার্মেই। লিলের মাঠে ম্যাচে জয়ী হলে 8 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে পারতেন নেইমাররা। তবে নেইমার আর কাভানিবিহীন দলটির সাথে শুরু থেকেই সমানে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিলে। 7 মিনিটে থমাস মুনিয়েরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে 4 মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান হুয়ান বার্নার্ড। কিন্তু 36 মিনিটে বার্নার্ডের লাল কার্ডের কারণে 10 রানের দলে পরিণত হয় পিএসজি। সেই সুযোগেই দ্বিতীয়ার্ধে পরপর 4 গোল করে টেবিলের শীর্ষ দলটিকে লজ্জায় ডোবায় লিলে।
তবে ৩১ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরেই বর্তমান চ্যাম্পিয়নরা, কারণ এক ম্যাচ বেশি খেলা লিলের পয়েন্ট ৬৪। সংবাদ শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া, বললেন মির্জা ফখরুল। এবং কিশোরগঞ্জের হাওড়ে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, ২০০ কিলোমিটার বাঁধ নির্মাণে অনিশ্চয়তা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।